দিন মোহাম্মদ খান। মাস ছয়েক আগেও তার পেশা ছিল ব্যবসা, আর এখন তার দিন কাটে কখনো থানার গেটে, কখনো আইনজীবীর চেম্বারে, নয়তো মর্গে। যে সময় একমাত্র ছেলের মৃত্যুর জন্য একান্তে মাতম করার কথা, তখন 57 বছর বয়সে পিতা ছুটে বেড়াচ্ছেন সন্তানের আকস্মিক মৃত্যুর কারণ অনুসন্ধানে। কর্মকর্তাদের সহযোগিতা একটু পাই, মিডিয়া যদি কোনো একটা পত্রিকায় দেয়, তাতে যদি বিষয় হয়। 15 বছরের কিশোর রাকিবের মরদেহ পাওয়া যায় তার দুলাভাইয়ের ব্যক্তিগত গাড়ি থেকে। লাশের সঙ্গে তখন গাড়িতে ছিল রাকিবের সহপাঠী সাদি। ময়নাতদন্তে বলা হয় রাকিবের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনাজনিত আঘাতে, মস্তিষ্কের রক্তক্ষরণে। তবে তা মানতে পারেননি রাকিবের বাবা। রাকিবের সাথে ওই সময় কোন লোক ছিল যারা ওদেরকে বললেন যে বাবারে জানাই দিচ্ছে যে ডিবি অফিসে তোমার কেউ আছে, ডিবি অফিসে নিয়ে গেলে কিন্তু রাকিব তবু কথা সব বলবো, তখন আমরা অ্যারেস্ট হয়ে গেল। আপনাকে এর আগে রাকিবের মারিয়া বলো, এই ডিসিশন নিয়ে পরের দিকে রাকিবের মারিয়া বলে জবানবন্দিতে সানি আরো একটি কথা বলেছেন, গাড়িটি সজোরে আঘাত করে দ্রুত গতিতে বেরিয়ে যায়, এবং আমরা যদি নিউটনের তৃতীয় সূত্র মানি, তাহলে গাড়িটি বাম পাশে ভাবে আঘাত করার পর ডান পাশের রোড ডিভাইডারের সাথে ঘষা লেগে বেরিয়ে যাওয়ার কথা। তাতে গাড়ির ডান পাশে কোনো না কোনো আঘাতের নমুনা থাকবে। গাড়ির ডান পাশে আঘাতের কোনো নমুনা আমাদের চোখে পড়ল না। দুর্ঘটনার ধরন কারণ বুঝতে ক্ষতিগ্রস্ত গাড়ির টেকনিক্যাল পরীক্ষা জরুরি, আইনে তেমনই বলা আছে, কিন্তু রাকিব হত্যা মামলার ক্ষেত্রে তা হয়নি। গাড়িটির ছবি দেখায় দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক সাইফুল নওয়াজকে। ক্যাজুয়ালিটিটা কিভাবে পড়েছিল, কোন জায়গাটা স্কেচ করে ফেলেছিল, সবগুলো এখানে কালেক্ট করে। ইভেন এগুলো হতাহত আপনার যাত্রী বা পথচারী, দেন গাড়িটাকে কিন্তু তারা ফরেন্সিক ইনভেস্টিগেশন করে যে আসলে গাড়িটা ড্যামেজ প্যাটার্নটা কিরকম ছিল, গতি কিরকম ছিল, সেটা কিন্তু টায়ার মার্ক আছে কিনা, গাড়ির উন্নয়নের কোনো ফেভার আছে কিনা, সব কিন্তু তাদের চেকলিস্ট ফলো করে। এই দুর্ঘটনার ক্ষেত্রে আমি বলতে পারি যদি সিট বেল্ট বাধা অবস্থায় থাকে এই ব্যক্তি আহত হতে পারে, কিন্তু এই ধরনের আঘাতে মৃত্যু হওয়ার সম্ভাবনা কম। এই গাড়িটার সাথে দুর্ঘটনা ঘটেছে যাতে স্পটে নাই, সেই হয়তো দুর্ঘটনায় ট্রিগার করেছে। তো সেই জায়গাগুলোতে কিন্তু আমরা যদি সঠিকভাবে আনতে না পারি, দেখা যাবে যে আসলে প্রকৃত কারণটা কিন্তু আসবে না। স্টিয়ারিং এ থাকলেই শুধুমাত্র হাতে। ময়নাতদন্ত প্রতিবেদন সূত্রে পুলিশ অনুমান করে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু। কি আছে সেই ময়নাতদন্ত প্রতিবেদনে জানতে চাই এবার। আইন, বিচার ও ফরেন্সিক মেডিসিন নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ে কাজ করছেন অধ্যাপক মোজাহারুল হক। আমাকে ছবিটা দিয়ে যদি প্রশ্ন করা হয় যে এটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে কিনা, ঠিক আছে, এটা বলে দেওয়া হলো যে এটা স্টিয়ারিং ইম্প্যাক্ট, তাহলে আমি বলবো যে বেজ অফ দ্য স্কালে ফ্র্যাকচার ছিল, যার জন্য এই যে চোখের নিচে রক্ত আসছে, এই যে নাক দিয়ে রক্ত আসছে। মাথায় আঘাত ছিল এবং তাতেই রক্তক্ষরণ। মাথার আঘাতে রক্তক্ষরণ আসছে। ময়নাতদন্ত প্রতিবেদনে এই ধরনের কোনো উল্লেখ নেই। আমি সেটাই বলছি, সেটা তো দেখছি না। তাহলে রক্তটা কোত্থেকে? আমার প্রশ্নটা সেখানেই যে রক্তটা যদি হেড ইনজুরি কারণ হয়ে না, এত রক্ত বেরোবার কথা না, যদি আমি ওইটা মিলাই যে ইনস্ট্যান্টেনিয়াস ডেথ, নিউরোজেনিক শক যদি মিলাই, তাহলে ওইটা মিলাই না। একবার দিছি রাকিবের ফোন ধরলে, আবার ফোন দিছি, অনেক লোক ফোন ধরছে, বলবে আপনি কি কয় আমি পুলিশের লোক, আমি বললাম পুলিশের লোক, জানবো একটা তার কাছে দেন। সে বলবো জানবো সে অ্যাক্সিডেন্ট করছে। সমস্যা শুরু এখান থেকে। বলা হচ্ছে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে রাকিব, যে খবর তার মা জানতে পারেন রাত 10টার পরে পুলিশের ফোন পেয়ে। কিন্তু রাত 8:23 রাকিবের মহল্লার এক বড় ভাই তার ফেসবুকে জানায় রাকিব মারা গেছে। আপনার সায়াটার দিকে হয় এসব জুলাই মাসে, এখন শীতকালে দাম টেম্পারেচার মাসে তখন তো 8-8:30 সময় হয় বা 15টা এরকম সময় হয়। তো এই সময় শুনছি যে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে। জামিল হায়দার চৌধুরী, ইনি রাকিবের মৃত্যুর ঘটনা নিয়ে প্রথম ফেসবুকে স্ট্যাটাস দেন। জামিল হায়দার তার স্ট্যাটাসে লেখেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাকিব চলে গেলেন না ফেরার দেশে। স্ট্যাটাসটি পোস্ট করা হয় 6 জুলাই 20:23 অর্থাৎ রাত 8:23। এত দ্রুত তিনি এই সংবাদ কেমন করে
জানলেন, কয়েকদিন পর পুনরায় জিজ্ঞেস করলে বক্তব্য পাল্টে যায় জামিলের। কনফার্ম আমাকে জানানোর পর তখন আমি পোস্ট দিচ্ছি রাত্রে 1:23 বাট তারা এখানে এখন শো করতেছে 8:23 তাদের টাইম পাল্টে যায় পোস্টের সময়। আগের বক্তব্যের ল্যাপটপে আবার কি সমস্যা দেখা দিল? ল্যাপটপে না ভাই, আপনার প্রজেক্টর সাউন্ড একটা সাউন্ড দেখো আমার এখানে চলতেছে। ওটা তো কোনো প্রবলেম না, আপনার এটা সাউন্ড আসে না, প্রজেক্টরে সাউন্ড আসে না। এখানে সাউন্ড আছে, সাউন্ডের কাভার মানে সাউন্ড আউট না হলে তোমার ল্যাপটপে সাউন্ড আছে, হ্যাঁ, ল্যাপটপে সাউন্ড সাউন্ড দিচ্ছে, এটা বন্ধ আছে, এটা তুলতে হবে। চেক করলাম আমার এখানে সাউন্ড আছে, ওখানে কি তো ক্যান্ডেল প্রজেক্টরে সাউন্ড ক্যান্ডেল এটা তো আমার খুবই ক্যান্ডেল আছে কিশোর বোনা প্রজেক্টরে বেড়ানো কিছুই যায় আমাকে বেড়া আমার সংবাদ সম্মেলনটা শুরু করেন, ঠিক হইলে পরে চালায়। লিখিত বক্তব্যটাই করে দেন। লিখিত বক্তব্যটা শেষ করে আপনার প্রজেক্টটা দেখেন। আসেন ও ভাই আপনি আসেন। একটা গাড়ি যদি অ্যাক্সিডেন্টই হয় সেখানে হাজার কাছে টুকরো থাকবে, গাছের গাড়ি কত টুকরো থাকবে। আমার ভাইয়ের গাড়িটা যেভাবে যেভাবে ভাঙছে ওটাকে শুধু গাড়ি ভাঙা বলে না, বলে গাড়িকে তুমড়ে মুছতে দিবে। ঘটনার 2 দিন আগে জনৈক জয় নামে এলাকার পরিচিত বড় ভাই মুক্তি আর এখানে থাকা সতেরো হাজারের দেওয়া বক্তব্য সহ নানা বিষয়ে আপত্তি পরিবারের। এর আগের দিন আমাদেরকে বলছে জোয়ার ওরে মারতে চাইছে। 3 মাস পর্যন্ত সে বলছে রাফিক গাড়ি চালাইছে, আর রাফিক গাড়িতে ছিল, রাফিক গাড়ি চালাইছে না খালি গাড়ি চালাইছে এটা হচ্ছে পরের কথা। রাফিক গাড়ির ভিতরে ছিল, এটা 100-200% শিওর আমি। সকল ঘটনা অতিবাহিত হয়ে গেছে কোথায় দেবদাস শিল্প অন্তর্ধারায়। এখানে আমার ছেলে মৃত্যু দেওয়া পাইল, দেবদাস নিষেধ করা, এখানে হাতি ঘুরে দিল জনতা। মামলার আলামত নষ্ট, এজাহার বাঁধতে দেওয়া ও অসহযোগিতার অভিযোগ
এনে তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানার বিরুদ্ধে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছে নিশ্চিতের পরিবার। সাবাব তো অনেক বয়স, আর সাবাব কেন রাকিবের গাড়ি রাকিবকে নিয়ে রাকিবের গাড়ি নিয়ে কেন কেন সাবাবের নিজেরই গাড়ি আছে? এইখানে তো অনেক জটিলতা একটা, এই জটিলতাটা খুঁজে বের করলে সাবাবকে ভালোভাবে জিজ্ঞাসা করাবো। সাবাব নাকি রাকিবের গাড়ির পিছনে গাড়িতে ছিল, তাহলে সাবাব তো অনেক কিছু জানে এবং সাবাবের এই ব্যাপারটাকে কঠিন ভাবে জিজ্ঞাসাবাদ করলে আপনি নিশ্চিত হতে পারবেন যে সাবাবকে রাকিবের হত্যার সাথে জড়িত আছে, এটা নিশ্চিত। তাহলে কেন রাকিবকে 300 ফিট হুমড়িতে নিয়ে যাওয়া হলো মারার জন্য 3 দিন পর পর? সেখানে সাবাবও ছিল, সেখানে রাকিবও ছিল, সেখানে সাদিও ছিল, আরো লোকজন ছিল এটার সাথে, এবং সাবাবের গাড়িতে আরো লোকজন কারা ছিল সেটা খুঁটিয়ে বের করে দেখা হলো। এই জিনিসগুলোতে না দেখা হয় তাইলে তো সুষ্ঠু তদন্ত হয় না। তদন্ত শেষে একদম মামলা যায়, লাইন থাকে, লাইন থাকে, লাইন মানে যায় তদন্ত শেষে। তদন্ত শুরু হওয়ার আগে যদি এডিসি ফারুক স্যারকে বলে যে ফ্লাইওভার উপরে কোনো ক্যামেরা নাই, সিসি ক্যামেরা নাই, বলে ফারুক স্যার যখন হঠাৎ করে জিজ্ঞাসা করো যে তুমি তদন্ত রাখবেন আলামত না পাইয়া বাবুকে টেস্টটা খায় কোন আলামত পাইছে যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আসামি যা আমার তাই বিশ্বাস করবো, বার্তাটা তাই হচ্ছে দেশে কোনো দুর্ঘটনার কোনো জায়গায় কোনো সমস্যা হলে এই সমস্যা দেখানোর দায়িত্ব মানে দায়িত্ব নিয়ে তুমি শপথ করে কাজটা করো, এমন কথা বলছে ফারুক স্যার। এই পোশাক পরার কোনো অধিকার নেই, পুলিশের পোশাক তুই পরার অধিকার নাই, পুলিশের পোশাক আমি তুলে দেব। তখন সে নীরবতা পালন করলো, ওসি সাহেব নীরবতা পালন করলো, এডিসি ফারুক স্যার সবাইকে ডেকে আনলো, দেখেন এই ছেলেটা হত্যা নাকি অ্যাক্সিডেন্ট, কোন আলামত সংগ্রহ করলো না আইওসি, কোন মানে আসামিকে ধরা হলো, আসামি যা বললো সেটাকে তারা ফলো করে আসামিকে ছেড়ে দিল। এখন এই মনাক্ত হবে এই ইরফান খান রাকিবের 1 নম্বর আসামি হবে, তুই হবি 1 নম্বর আসামি, ইরফান খান রাকিবের হত্যার আসামি তুই 1 নম্বর। এই কথা কে বলছে? ফারুক স্যার বলছে, থানায় বলছে, হাতিরঝিল থানায় বসে আরো অনেক অফিসার ছিল, সেই অফিসারের সামনে বলছে তুই হবি রাকিব, ইরফান খান রাকিব হত্যার 1 নম্বর আসামি তুই হবি। এই ধরনের ভাষা ফারুক স্যার তখন ব্যবহার করছে, কিন্তু ব্যবহার করলে হবে কি? আমি লাস্টে বলা ছাড়া আমার একটা কাজ করে বলে ঠিক আছে, আমি বলা ছাড়া আমার একটা কাজ ভিডিও ফুটেজ আমার একটা কাজ বলো ঠিক আছে, আপনি একটা কাজ করেন ক্যান্ডিডেট নিয়ে আসেন, বড় আমার ভালো আছে। আসলে তো সত্যি অর্থে আমার এই সিসি ফুটেজটাকে নষ্ট করে বা ধ্বংস করে দেওয়ার পিছনে কারা কারা জড়িত আছে আপনারা ভালো বুঝবেন, ভালো জানেন। এই 2 থানায় যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিল এবং যারা ইরফান খান রাকিবের আইও ছিল এবং এই মামলাটাকে তদারকি করছে, তাদের কথাই আমি বলতে, তারা যে আমাকে কি সহযোগিতা করছে মনে করে, সহযোগিতা করলে ফরেন্সিক করতো, সহযোগিতা করলে যে এখানে গাড়িটা সাদির কথিত মদনে অ্যাক্সিডেন্ট সেখানে একটা কাছে টুকটা মিললো না, একটা এত বড় একটা গাড়ি, এত বড় একটা প্রাইভেট কার ভেঙে চুরে চুরমার হয়ে গেল, সেখানে একটি মানে গাড়ির কোনো অংশ পড়ে রইল না। কিভাবে যে একটা লোক অ্যাক্সিডেন্ট করলো, পুলিশ অফিসার আইও মহোদয়কে বললো, পুলিশ কর্মকর্তা ওসি সাহেবকে বললো, বিশ্বাস করলো, এটা কিভাবে সম্ভব? এটা কি আসলে আইন? এটা কি শুধু ইরফান খান রাকিবের জন্য এই আইনটা, নাকি আসলে সত্যি অর্থে এইরকম কোন আইন আছে যেই আইন দিয়া, যেই আইনের মাধ্যমে তদন্ত করার পরে আইও ওসি এটার কর্তৃত্ব দায়িত্বে যারা থাকবে তারা যদি সঠিক মনে করে তখন সেই আসামিকে তারা ছাড়তে পারে না। 17, 18, 19, 20 ঘন্টা 22 ঘন্টা বিলটা হয়ে যায়, সেই আসামিকে মানে 164 না করে তখন কেন আসামিটাকে ছাড়লো? এই কথাটা কি আমার বলা অন্যায় হবে স্যার? দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার রেডিওনের অবস্থা দেখে সাধারণ চালকেরা বলছেন যে পর্যায়ে ক্ষতি হয়েছে তাতে অন্য যাত্রীদেরও ক্ষতি হওয়ার কথা, অথচ এক্ষেত্রে তার একেবারেই হয়নি। অ্যাক্সিডেন্ট হলে প্রথম আগে গাড়ি মাইর ক্যাশ বনানি, কিন্তু বনানিতে কিছু হয় না, ড্রাইভিং এ যেটা তার চেহারা নষ্ট হবে এবং পিছনে যারা যেভাবে গেছে বাংলাদেশে যারা আছে এখন পিছনে যারা আছে তারা অবশ্যই ইনজুরি হবে। সেরকম মারা যায়, পিছনের লোকজন তো একই অবস্থা,
এবং সবচেয়ে আলোচিত আমার কাছে মনে হচ্ছে একটি ব্যাপার যে সম্মানিত উপস্থিতি, সাংবাদিক বিন্দু, আমরা আজকে যে কারণে এখানে উপস্থিত, ইকরাম খান রাকিব হত্যার যে ভিডিও চিত্রগুলো আমরা দেখছি বিভিন্ন চ্যানেল, অনেকগুলো চ্যানেলেই অনুসন্ধানে রিপোর্ট হয়েছে, তারপরেও কিন্তু রাকিব হত্যাকারী যারা তাদেরকে পিআইবি রিপোর্টে চার্জশিট তদন্ত যা করেছে তা আসলে দুঃখজনক। কারণ রাষ্ট্রের মূল ক্ষমতা, মূল যে অবস্থান, সেটা হলো যে আয়ু থাকে মামলার, তারই গুরু দায়িত্ব থাকে এই মামলাটিকে কিভাবে হত্যাকারী, কে হত্যাকারী, কিভাবে তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, সেই সুবিচারটুকু উনি চেয়েছিলেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর নিকট। কিন্তু দুঃখের বিষয়, আইন শৃঙ্খলা বাহিনী কি কারণে, কার উদ্দেশ্যে, কেন এই মামলাকে হত্যা মামলা না করে, হত্যা মামলাকে পরিণত না করে তারা অ্যাক্সিডেন্ট মামলা পরিণত করেন। আমাদের আজকে উপস্থিত ইরফানের বাবা আপনাদের মাঝেই ওনার এই হত্যাকাণ্ড পরিণত হওয়ার জন্য পিবিআর রিপোর্টকে প্রত্যাখ্যান করেছেন, এখন করবেন। ওনার মৌখিকভাবে বক্তৃতার মাধ্যমে আজকে এই আইন শৃঙ্খলা বাহিনীর যে অবকাঠামো নষ্ট হয়ে গেছে তার উপস্থাপন উনি নিজেই করবেন। আমরা আশা করি আপনারা সবাই মনোনিবেশ দিবেন এবং তাকে আমাদের এই সংবাদ মাধ্যম, গণমাধ্যমের সহযোগিতা নিয়ে আমরা তার বাবার হত্যা, তার যে সন্তান হত্যা হয়েছে তার বিচার চাই। উনি পিবিআই রিপোর্টকে প্রত্যাখ্যান করবেন। আশা করি আপনারা ওনার বক্তব্যটা এখনই শুনবেন। উনি বক্তব্য রাখছেন ইমরান খান রাকিবের বাবা দিন মোহাম্মদ খান। আপনাদের সাথে আর কেউ থাকলে একজন এখানে বসেন। ভাবি আপনি আসেন, ভাই আসেন, ভাবি যাবেন না, আসুন না, কেন তো কথা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, যারা আজকে এই দূর দিনে সারা পৃথিবীতে যেখানে মানুষ পড়ে যাচ্ছে সেই সময় আপনারা আমার তাকে সারা দিয়ে যাচ্ছেন, এই জন্য আপনাদেরকে আমার অন্তর থেকে আপনাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং সালাম জ্ঞাপন করে শুরু করলাম। এক হতভাগা সন্তান হারা পিতা পরিবার জন্য যারা এখানে আসছেন এই দুঃসময়, তাদের সমস্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সালাম এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুন্দরভাবে আপনাদের সন্তানদেরকে আগিয়ে রাখবেন আপনাদের পাশে, যাতে আমার স্কুল পড়ুয়া সন্তান ইরফান খান রাকিবকে যেভাবে সন্ত্রাস
ভাবে হত্যা করে 2020 সালের আজকে 13 দিন হলো, 1 বছর 13 দিন পেরিয়ে গেল। এখন পর্যন্ত আমার রাকিবের হত্যার বিচার পেলাম না। তার কারণ 5/7/2019 তারিখ আমার রাকিব আমাকে বলছিল যে বাবা, জয় নামে আমার এক এলাকার বড় ভাই আছে, আমাকে মারার জন্য হুমকি দিতে, তোমার ডিবি অফিসে কেউ আছে নাকি? সেদিন আমি এই শিল্পকলা কফি হাউসে বসা ছিলাম আমার এই বন্ধু সহ। তারপরে আমার ছেলে 5/7/2019 তারিখে রাত্রে তার বোনকে ফোন করে বললো, আমাদেরকে বললো যে রাকিবকে, এখানকার রাকিবকে জয় কেন মারতে চাইলো। আমি বিভিন্ন ভাবে তাকে জিজ্ঞাসাবাদ করলাম। ভাবলাম যে বন্ধু বান্ধবের সাথে চললে এমনিও তো কখনো কত মানুষ সাথে আমাদেরও তো বিরোধ হয়। তখন সে সিরিয়াসলি বললো যে বাবা, আমার এই বোনের জামাইয়ের গাড়িটা, দুলাভাইয়ের গাড়িটা ওরা অনেক দিন ধরে আমাকে খালি নিয়ে যায়, আমি তো বুঝি না। এখন ওরা বলে যে আমাদের সাথে মাধবের ব্যবসা কর। তা আমি বলছি দেখো, আমি তো এইসব ব্যবসা করবো না। আমরা যেভাবে আছি আমাদের এই জীবনটা আমরা এইভাবে আমার বাবা চালাই নেবে। আমরা একটা ভাই বোন, আমার আর টাকা পাওয়ার কিছু না, আমি এই ধরনের ব্যবসা করবো না। ওই 5 তারিখে 5/7/2019 তারিখে রাকিবের সাথে যারা ছিল, রাকিব যখন ফোন করে আমাকে বলছে যে বাবা, ডিবি অফিসে তোমার কেউ আছে কিনা, ওই দিনেই তারা সিদ্ধান্ত নিচ্ছে রাকিবের সাথে যারা ছিল তারাই হয়তো সিদ্ধান্ত নিচ্ছে, বললেন যে রাকিবের বাবাকে জানাই দিচ্ছে, রাকিবকে যদি কিছু না করো, বাবাকে নিয়ে যে মামলা ঠান্ডা করে, রাকিব তো সবকিছু আমাদের তত্ত্ব জানে, তাহলে রাকিবকে না মারো, তাহলে রাকিব কিন্তু আর ছাড়বে না, সবাই খাইছে যাবে। এরপরে আমাদেরকে জানাইলো, আমাকে জিডি করতে বলছিল যে বাবা একটা জিডি করো। আমি ভাবলাম যে আমার একটা মাত্র সন্তান, জিডি করলে আমার কোন বিপদ আপদে পড়ব, সকালে বেরিয়ে যাই, রাত্রে আসি, ক্ষুধার কারণে এই সন্তানদেরকে, ফ্যামিলিকে মানুষ করার জন্য প্রতিটা মানুষ, তাই আমরা এখানে যারা আছি, আমরা তো আসলে ক্ষুধার কারণে সকালে আর ঘরে থাকতে পারি না। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য আসলে আমরা কেউ করে থাকতে পারি না। আমাদের সবারই একই কষ্ট যে আমরা কিভাবে আমার ফ্যামিলিকে মেনটেন করব, এরকম আমারও আপনাদের সবার। আমি এই ভয় আর করলাম না। আমি তাকে বাসায় অফিসার্স ক্লাবের সামনে আমি তাকে পেলাম। তখন 5টা 10:30, 6/7/2019 তারিখের কথা বলতেছি। আমি তাকে বাসায় নিয়ে গেলাম। নিচে সে ক্রিকেট খেললো, এর ভিতরে আমি নামাজ পড়ছি। এর ভিতরে যে তাকে ডেকে নিয়ে গাড়ির ভিতরে বসায়া যে তাকে নিয়ে যে 300 ফিটে যে মেরে ফেলছে, এটা তো আমি বুঝতে পারিনি। আমি তো বলছি, মনে করছি বাসায় রেখে আসছি। তার মাকে বলছে যে নিচে যাবো, আর আসবো তো আমার 2-3টা বন্ধু আছে। তার আম্মা মনে করছে তো নিচে আছে, তাই যাবে না। এই করতে করতে আল্লাহ তাআলা কিভাবে, কার মাধ্যমে কিভাবে করছে, সেই দৃশ্যগুলো আমার কাছে সমস্ত কিছু আমি অনুধাবন করতে পারছি। কিভাবে? আমি 17 ঘন্টা মামলাটা রইল হাতির দিনে, এই শিল্পাঞ্চল থানা। তারা আসামি ধরলো, রাকিবের মৃতদেহ পাইলো, ওইখানে গাড়ি পাইলো। আমি ওইখানে ইজাহার করলাম, এই ইজাহারের কপিগুলো আপনাদের কাছে দেওয়া আছে। সেই ইজাহারটাকে ওরা বললো কি, সালমান সাহেব ছিল এসি, সালমান সাহেব আমাকে বললো কি যে আপনি থাকেন, আমরা আসামি ধরতে যাব। সালমান সাহেব আসামি ধরতে যাবে বলে যতই সময় জ্ঞাপন হইলো, সেইখানে দেখলাম যে 1-2টা গাড়ি এলালো। পরে আমি জানতে পারলাম তার নাম হলো রানা নাসির, সে হলো যুবলীগের বড় নেতা। সেই নেতার কারণে 17 ঘন্টা 18 ঘন্টা যদি একটা থানায় মামলা থাকে, মগবাজার ফ্লাইওভার মডার্ন হারবাল পর্যন্ত ওই শিল্পাঞ্চল থানার ওসি বা এসি বা আইও আসতে কয় মিনিট লাগে? আপনারা সারা বাংলাদেশে যারা সাংবাদিক আছেন তাদের কাছে আমার প্রশ্ন যে ভাই কত মিনিট লাগতে পারে? 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টা? কেউ আসেনি এবং ওইখানে কোনো আলামত পাইল না। আমি আসামি, আমাকে পুলিশ ধরলো, আমি যদি যা বলবো থানা পুলিশ কি তাই শুনবে? নাকি থানা পুলিশের দায়িত্ব কর্তৃত্ব কি, যে পুলিশের দায়িত্ব কর্তৃত্ব হলে যে আমি সঠিকভাবে আসামি যা বলবো সেই জায়গাটাকে সুষ্ঠু তদন্ত করার পরে আমি যদি স্যাটিসফ্যাকশন না হয় যে আসামির কথা সত্য না, তাইলে তাকে আমি আসামিতে চিহ্নিত করবো। আর যদি দেখি যে না সত্য, তাইলে আমি তাকে আসামি কিভাবে করবো? কিন্তু আসামির সত্যতা কোথায়?
একটা এত বড় গাড়ি আপনারা দেখলেন, এত বড় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সেখানে কত কিছু পাওয়া যায় ভাঙ্গাচুরা। আমি বর্ণ স্যারকে বুঝাইতে পারলাম না যে স্যার এটা কাছের টুকরা আমাকে দেখানো অন্তত। আপনার 2 থানা পুলিশ যে তদন্ত কর্মকর্তা যারা তদন্ত করছে তারা একটা কাছের টুকরা কি দিতে পারছে? আমি যা আপনাদের আইনা দিছি তাই আপনারা নিয়ে তদন্ত করেন না। আমাকে বর্ণ স্যারের সাথে আমার অনেক সময় দেখেন যে আমার একটা রাকি ভত্তা একটা ইউটিউব চ্যানেল আছে, তো ওই রাকি ভত্তা ইউটিউব চ্যানেলে গেলে আমার অনেকগুলো পোস্ট দেওয়া আছে, সেগুলো তো পোস্ট করছে যে আপনারা দাম দেখতে পারবেন। রাকি ভত্তার বিচার চাই একটা ইউটিউব চ্যানেল আছে, তারপর আছে একটা চ্যানেল আছে বাবার আদর। কেন করছে এইসব চ্যানেলগুলো? আমি ফেসবুকে পোস্ট দিলে আমার পোস্ট কাটতে দেখা কাটতে, তার কারণ আসামিরা তো জানে যেগুলো প্রচার হলে তো তারা ধরা খাইয়ে দিব। এত আমি নিজে সাংবাদিকতা করছি শোনা কথা। আমি নিজে একজন বাবা হইয়া, একটা সন্তানের পিতা হইয়া আমার সন্তানকে কিভাবে মেরে ফেললো, তারপরে আমি নিজেই কিভাবে সাংবাদিকতা করা লাগে সেই কইরা আমি পিবিআই জমা দিছি। থানা পুলিশ আর কোনো কাজ করলো না। ফারুক স্যার বললো এডিসি, ফারুক স্যার এডিসি যখন বললো অনাথ মিত্ররে দেখাইছি ক্লিপগুলো এখানে দেখে, অনাথ মিত্ররে বললো আর ওসি সাহেবরে বললো যে তোমরা একটা কিছু পাইলা না, কোনো আলামত পাইলা না, আসামি কিভাবে সাল আলামত না পাই? আমার এই কথা জবাব দেওয়া তো এডিসি ফারুক সাহেব, এখনো উনি কিন্তু দায়িত্বে আছে। আমার কোনো সাংবাদিক ভাই যদি সৎ সাহস নিয়ে ওনাকে জিজ্ঞাসা করতে পারেন আমার মতন আমার কথাটা, তাহলে সত্যতা বেরিয়ে আসবে আমার বিশ্বাস। তার কারণ আমি এখানে ফারুক স্যারের সাথে ফুটেজের ব্যাপারে কথা বলছি, সেগুলো ওনার কাছে আমি মেসেজ দিচ্ছি, উনি আমাকে কল মেসেজ ব্যাক করে বলছে তখন ওনার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করছে, তার একটা সে হাসপাতালে ছিল। আমি শুনা আমি মক্কাতে আমার বোনের যে আমি কাবা করে দোয়া করেছি ফারুক স্যারের মেয়ের জন্য, তখন আইসিইউতে ছিল তার মেয়েটা। জিজ্ঞাসা কোন ভাই যদি ফারুক স্যারের সাথে দেখা হয় সাংবাদিক ভাইকে বলবো আমার এই কথা যদি মিথ্যা উনি প্রমাণ করতে পারে তাহলে আমি এই দেশ ছেড়ে চলে যাবো। যেটা সত্যি কথা। আমার কথাটাকে এই যে বাংলাদেশে যারা সাংবাদিক ভাই আছেন পত্রিকায় বা ইলেকট্রনিক্স মিডিয়াতে, সত্যি অর্থে যদি গোড়ার শিকড় একটা গাছ লাগাইলে যেমন শিকড় হয়, ওই শিকড়ের থেকে যদি তুলতে পারত কেউ, তাহলে আমার রাকিবের হত্যার বিচার হইতো। এবং এই যে 2 থানা পুলিশ এবং পিবিআই কর্মকর্তা যারা আইও এবং এসপি আমার সাথে যে মিথ্যা আচার কইরা আমাকে যে ছলনা দিয়া 1 মাস লাগে বলেন। আমি একটা সাবজেক্ট বলি আপনাদেরকে, অনেক সময় আপনাদের বসায় রাখছি। একটা আসামি যদি ঢাকায় থাকে, পিবিআই বাংলাদেশের সুনাম ধন্য পিবিআই এবং আমার মাননীয় প্রধানমন্ত্রী সহ আইন শৃঙ্খলা বাহিনী সহ এবং বাংলাদেশের বিচার বিভাগ পর্যন্ত সবাই কিন্তু বলে যে পিবিআই সবচেয়ে বেস্ট এবং তাদের তদন্ত সুষ্ঠু। আমি বলবো না, মিথ্যা। তার কারণ যে আমি যে তথ্য পিবিআই কে দিয়েছি এবং দিতে সক্ষম হয়েছি, এবং আমার এই 200 পৃষ্ঠা কাগজ আছে, এই 200 পৃষ্ঠা কাগজের ভিতরে যদি কোনো সাংবাদিক ভাই থাকেন, যদি কোনো পিবিআই না, যদি কোনো গোয়েন্দা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের যেমন মনে করেন সিআইডি, ডিবি, এসবি, সিটিএসডি, আমি বলবো ডিফেন্সের ভিতরে বাংলাদেশের সবচেয়ে ডিজি, ডিএফআই যদি আমার এই কাগজটাকে তদন্ত করার পরে যদি অসত্যতা পায়, সেখানে আমার না হয় বিচার করুক, আমার সন্তানের বিচার না পাই। আমি এই কথাগুলো আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে জাতির উদ্দেশ্যে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে পৌঁছে দিয়েছে। তার কারণ আমার মাননীয় প্রধানমন্ত্রী যেদিকে দৃষ্টি দিতে সেই বিচারগুলো কিন্তু হয়েছে। এছাড়াও অনেক বিচারে আপনারা জানেন এবং দেশবাসী জানে, সারা দেশের মিডিয়া ভাইরা যারা এখানে আছেন, আমরা খবর দেখি বড় বড় চ্যানেলে, সেই জিনিসগুলো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ না হলে আসলে হয় না। কেন হয় না? কারণ কি? কারণ আমাদের কিছু নিজেদের গাফিলতির কারণে বা সঠিক তদন্ত না করার। কারণ ডিআইজি সাহেব অর্ডার দিয়েছে, আমি হলে একজন আইও, আমি যদি সুষ্ঠু তদন্ত না করি ডিআইজি স্যারকে আয়া বয়ে থাকবো তাহলে লাগবে। আইটি স্যার অর্ডার দিয়েছে, সে যদি সুষ্ঠু তদন্ত না করে তাহলে কেমন হবে? এইখানে সমস্যা হয়েছে। রাফিনের বাবা ছিল জাদুঘরের ডিজি রিয়াজ আহমেদ, তখন উনি ডিজি ছিল, এখন রিটায়ার করছে, অতিরিক্ত সচিব এডিশনাল সেক্রেটারি। সাবাবের বাবা এডিশনাল সেক্রেটারি, তার নাম হইলেন আব্দুল হক সাহেব,
উনিও রিটায়ার করেছেন, যখন এই আকিবকে হত্যা করায় তখন ওনারা কিন্তু চেয়ারে বসা ছিল। ওই ক্ষমতার বলে ওনাদের কি লোকজন নাই? আপনারা সাংবাদিক হয়েছেন, আপনারা কি 10টা সাংবাদিকের সাথে সম্পর্ক আছে না? একজনের সাথে একজনের কোনো ভালো মন্দ খবরের নিউজ করেন না, যে তুমি কেমন নিউজ করতো, আমি এমন করছি, এইভাবে সমন্বয় করেন না। ঠিক ওই সমন্বয়কে কাজে লাগায় রাকিবের হত্যার আসামিদেরকে আসামি হিসাবে ধরার পরেও সাক্ষী করে যদি ছেড়ে দিতে পারে আয়ো, তা আমি মনে করবো যে কত প্রভাবে এবং কত রকম ক্ষমতার বলে এবং আমাকে পিবিআই আমার হত্যাকারীদের চিহ্নিত করার পর ছেড়ে যদি দিতে পারে, তাহলে আমার প্রতি কি অন্যায় করছে কিনা আপনাদের কাছে আমি, আপনারাই বলেন, আপনারা তো সাংবাদিক, আপনারা প্রতিটা জায়গায় যান, প্রতিটা স্থানে যান, প্রতিটা জায়গায় দেখেন। আসলে একটা আয়ু মহোদয় বা একজন তদন্ত কর্মকর্তা তদন্তের কাঠামো ওনারা তো বলে যে আমি নাকি শতভাগ ওনাদেরকে কাগজপত্র দিয়ে সক্ষম হয়েছি, আমি নাকি বাংলাদেশের একজন মানে সচেতন বাবা। তা আমি যদি বাংলাদেশের সচেতন বাবা হই এবং এসপি আসার সাথে বলে যদি আপনি পুলিশে চাকরি করতেন, তাহলে বাংলাদেশের অনেক মানুষের অনেক কিছু উপকার হইতো। তো সেই লোক এই কথা 3 মাস বলার পরে আজকে সেই লোক যদি আসার স্যার পিবিআই এসপি আসার স্যার পিছনে চলে যায়, সামনে আর আসে না। আমার এইরকম আমার মনে হয় যে 50টার মতন তাদেরকে সন্দেহ তালিকা জায়গা দিই, সেই জায়গা সন্দেহ তালিকাগুলোকে সঠিকভাবে যদি আয়ো মহোদয় সুষ্ঠু তদন্ত করত, রাকিবের হত্যাকারী তো শুধু চোখের দেখা ধরে নিয়ে আসবে, আর কিছু না। তো এই জন্য আপনাদের মাধ্যমে আমাদের যে আইজিপি মহোদয় আছে বর্তমানে এবং আগে যে আইজিপি মহোদয় ছিল, সেও কিন্তু আমার রাকিবের হত্যার ব্যাপারে পিবিআই বনজ স্যারকে বলছে যে দেখেন, আমি বললাম স্যার আমি তো আর আইজি স্যারের কাছে যাই নাই। বললেন আপনি জান নাই, উনি পত্রিকায় দেখে আমাকে জানাইছে, আমি তা লিপিবদ্ধ করে রেখেছি। ভালো কথা, আমি কিন্তু বনজ স্যারকে বুঝাইতে সক্ষম হয়েছি, কিন্তু বুঝাইলাম ওই যে সচিবদের কাছে প্রভাবিত যে ওনারা যা বলে ও মনে করছে যে একজন সচিবের পরে কেন মানে মারার কেসের আসামি করুক। কিন্তু আমার মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন বাংলাদেশে আমার মাননীয় প্রধানমন্ত্রী একটা আমাদের মতন যারা নিরীহ মানুষ, উনি একটা কথা কিন্তু সবসময় বলে, আমার দলের লোক হলেও কিন্তু আমি তাদেরকে ছাড় দেব না। এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলে, বাংলার মা এবং মাটির মা যে সে বলে। কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে যদিও আমি মনে করি, তাহলে উনি তো বাংলাদেশের অনেক বড় বড় দলের লোকদেরকে সরাইছে, ওনার আত্মীয় স্বজনকে বলতে সরাইছে দুর্নীতির কারণে। আর একটা স্কুল পড়ুয়ার ছাত্র তাকে হত্যা করছে, তার জন্য এডিশনাল সেক্রেটারি 2টা পোলা হইলে দেখা তারা ছাড় পেয়ে যাবে, পার পেয়ে যাবে, চলে যাবে, হত্যাকারীদের চিহ্নিত থেকে তাদের নাম্বার দিয়ে সাক্ষী করবে। কারণটা কি? এমন শত প্রমাণ দিতে আমি সক্ষম। আমার যে কোনো সময় যে কোনো সাংবাদিক ভাই যে কোনো ব্যাপারে আমাকে যদি প্রশ্ন করে আমি মুখস্থ জবাব দিতে পারবো, কারণ আমি 1 বছর 13 দিন এই মামলাটা নেমে দাঁড়িয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষুকের মতন আমি আপনাদের সাংবাদিক ভাই সারা বাংলাদেশের মানুষের কাছে ভিক্ষা চাই। আমার রাকিব হত্যা সত্য উদ্ঘাটন করে হত্যাকারীদের চিহ্নিত করে, যেটা বললাম শিকড় থেকে তুলে যদি কোনো মানুষ, কোনো মিডিয়ার ভাইরা, ইলেকট্রনিক্স হোক বা সাংবাদিক বলতেই তো সংবাদপত্র, যদি এইরকম কোনো সদয় ব্যক্তি থাকে তো এই মামলাটাকে আমি দাঁড়া করাবো, তাহলে কিন্তু সম্ভব। কেন? আমরা তো আসলে বললে হয়তো রাগ করবেন কিনা জানি না, ক্ষমা চেয়ে নেব আমি আপনাদের কাছে। আমরা যদি আজকে হয়তো সাংবাদিক সম্মেলন করলাম, আজকে যা বললাম লিখে শেষ করে দিলেন, কিন্তু আসলে ওই গোড়া পর্যন্ত আমরা যাই না। এই জন্য আমাদের আসলে অনেক মামলাগুলোই, হত্যা মামলাগুলো প্রভাবিতর কারণে এবং বড় বড় ক্ষমতার কারণে এগুলোকে চাপা করেছে। তা আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনাদেরকে অনুনয় করব, বিনয় করব, আপনারা তো আমাদের মতো ভাই, আমার মতন আমার সন্তান আপনারা, আমার বন্ধু আপনারা, আমাদের আত্মীয় স্বজন আপনারা একটু মানবিক দৃষ্টি দিয়ে যদি আপনারা আমার ঠিকানা সবার বেলায় যদি করেন, তাহলে আমার মতন যারা হত্যাকারীদের চিহ্নিত করেছে, আমার সন্তানকে যেভাবে মানুষকে হত্যা করছে এবং অনেক সন্তানদেরকেই বাংলাদেশ হত্যা করছে, সেটা কিন্তু আপনাদের মাধ্যমে বের করা সম্ভব এবং চিহ্নিত করা সম্ভব। আপনাদের একটু কষ্ট হবে, কষ্ট তো করতে হবে, মানব সেবার জন্য কিন্তু আপনারা সাংবাদিক। আর আপনারা সাংবাদিক
এই দেশের সাংবাদিক না, আপনারা সাংবাদিক, আল্লাহ পর্যন্ত সাংবাদিক এই কারণে যদি সত্যি অর্থে সত্যি ঘটনাকে তৈরি করে দেবেন, আল্লাহ তাআলা আপনাকে সেই সাংবাদিক হিসাবে সেই একটা স্থানে পৌঁছে দেবে একদিন, যে তোমার সত্য কথার কারণে একটা মানুষের বিরাট উপকার হয়েছে, এই জন্য তোমার জীবনের পাপ পুণ্য দায়ী কথা মাফ করে দেন, কারণ তুমি তো ভালো কাজ করেছো, আমরা তো করো না। এই জন্য আমার কথাটা যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কিন্তু আমার প্রশ্ন হলো, আমার রাকিব, ইরফান খান রাকিব স্কুল পড়ুয়া ছাত্র, আপনারা কি চান যে এই যে সচিবের পোলা, এই সচিবের পোলা থাকায়, এই সচিবের পোলা থাকায় কি আমার রাকিবের হত্যার বিঘ্ন ঘটলো? রাফিনকে ধরলো। আমি আরেকটা কথা বলবো, একটু কষ্ট করে কেউ যায় না, আমার দুটা কথা শুনে অনুনয় বিনয় করে বলবো, একটা অসহায় বাবার কথা শুনে। রাফিনকে যখন ধরলো, ধরার আগে আয়ু মজিবুর রহমান সাহেব আমাকে ডেকে বললো কি, ভাই আমি তো 1 মাস ধরে ঘুরতেছি, আমি তো রাফিনকে ধরতে পারতেছি না। আমি বললাম যে বলেন কি, সে জাদুঘরের ডিজি ছেলে, তাই এসে সারা বাংলাদেশে ঢাকায় তো সে 10 বার বাইরে 10 বার করে তার বাবার তার বাবার তার 4টা গাড়ি দিয়েছে, 4টা গাড়ি তুই তার বাবায় তারে দেয়, তাই তাই সে কেন রাকিবের গাড়ি নিয়ে ঘুরবে বোনের জামাই? একটা প্রশ্ন। সাবাবের 2টা পাকিস্তান গাড়ি, সাবাবের বাবা অতিরিক্ত সচিব, মানে সরকারি গাড়ি ছাড়াও 2টা গাড়ি, তাই সাবাব কেন রাকিবের বয়সের সাথে, সাবাবের বয়স 30 হবে, রাকিবের বয়স কত হবে? 15, 15.5, এই প্রথম মেট্রিকের কেন্দ্রের 2020 সালে। একটা ডাবল বয়সের লোক, একটা ওরা কলেজে পড়ে, বিয়েও করছে সাবাব, বিবাহিত একটা ছেলে একটা স্কুল পড়ুয়ার ছেলের গাড়ি নিয়ে তার বোনের জামাই ভাড়ায় চালিত গাড়িটা নিয়ে কি ঘুরতে পারে? আপনারা বলেন সবাই। তাহলে কি এটা কি মাদকের জন্য ঘুরে নেই? কারণ ওদের গাড়ি হয়তো চিহ্নিত হয়ে গেছে ঘুরতে করতে। 300 ফিট, শুধু 300 ফিট, শুধু 300 ফিট, যত ছবি আছে দেখেন এখানে কত ছবি আছে, রাকিব রে গাড়িতে নিয়ে গেছে শুধু 300 ফিট আর 300 ফিট, 300 ফিট ছাড়া কোনো জায়গা নেই। 300 ফিট কি হবো? 300 ফিট এই যে রাফিনের বাবার বাসা অনেকে ফ্ল্যাট আছে, সাবাবের অনেকে ফ্ল্যাট আছে, অনেকে বিলাসবহুল বাড়ি আছে না, ওইখানে মাধবের ব্যবসার জন্য জয়ের এই যে সাবাব, জয়ের বাবা বলছে যে রাকিবের সাথে জয়ের কি সম্পর্ক, এবং জয়ের মা বলছে রাকিব নাকি জয়কে মারতে চাইছে। তো রাকিব যদি জয়ের মারতে চাইয়া থাকে, তাই রাকিবের সাথে জয়ের একটা সম্পর্ক ছিল না? না থাকলে রাকিব তাকে মারতে চাইবে কেন? এবং রাকিব নাকি বলছে যে জয়ের মা বলছে রাকিবের সাথে নাকি অস্ত্র আছে, এই কথা বলছে জয়ের মা। আমার প্রশ্ন, জয়ের মা যদি বইয়া থাকে যে রাকিবের সাথে জয়ের একটা সম্পর্ক ছিল, গন্ডগোল ছিল, এটা জয়ের মা নিজে বলছে, এবং এটা আমাদের এনটিভি নিউজ করছিল শফিক শাহিন সাহেব, সেই নিউজের ভিতরে আছে, সেটা আমাদের এই যে ভাইয়ার আসছে, এই যে আমাদের যমুনা টেলিভিশনে এই ভাইয়ার আছে, এরাও নিউজ করছে, ক্রাইম নিউজ, তারা তাদের ভিতরে আছে। রাকিবের একটি একসাথে বান্ধবী ছিল, তার নাম হলে শ্রাবণী যমুনা টেলিভিশনে রিয়াজ রায়হান ভাইকে সাক্ষাৎকারে বলছে জয় রাকিবকে মারতে চাইছে। আচ্ছা, এত কিছু সত্য ঘটনা থাকার পরে কিভাবে তাদেরকে পিবিআই আইও মহোদয় যে তাদেরকে সাক্ষী করলো, সেটা কি অন্যায় করে নাই, বেআইনি করে? আমি তো বলবো এই অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাই আপনাদের মাধ্যমে, এবং সারা দেশবাসীর কাছে আমি আমার আবেদন, আমার সত্যতাকে সত্যি অর্থে তদন্ত না করে, আসামিদেরকে চিহ্নিত না করে, আসামিদেরকে চিহ্নিত করে ধরার পরেও তাদেরকে কিভাবে সাক্ষী করে। আমি আর একটা কথা বলবো, একটা ছেলে, মনে করেন আপনারা একজন মানুষ, 5টা বন্ধু আপনারা ঘুরতে গেছেন ময়মনসিংহ, এর ভিতরে আসার পথে একটা বন্ধু অসুস্থ, এই বন্ধুটাকে আপনাদের কি করণীয় উচিত? আপনারা বলেন সাংবাদিক ভাই, কিছু মনে নিয়েন না। তাহলে কি করা উচিত? আপনারা হয়তো কোনো হাসপাতাল নিবেন, না হয় তার ফ্যামিলিকে জানাইবেন, নাকি তাকে অসুস্থ নিয়ে আবার ঢাকা নিয়ে আসবেন, কোনো হাসপাতালে নেওয়ার দরকার নেই। আবার ঢাকা কি করলো, রাকিবকে 300 ফিট থেকে অফিসার্স ক্লাবে নিয়ে আসলো, কথাটা এই কারণে বললাম। 164 বলছে, এখানে 164 আছে, আপনারা পড়ে দেখেন আমার একটা কথা মিথ্যা কিনা। 164 বলছে আমাদের বিজ্ঞ আদালত মহোদয়ের কাছে যে রাকিব অসুস্থ বোধ করাতে আমরা রাকিবকে 300 ফিট থেকে সাদি বলছে আমি গাড়ি ড্রাইভ করে আসি। কোথায় আসলো? অফিসার্স ক্লাবে আইসা আলাদা আলাদা
দাদা গাড়ি নিয়ে অসুস্থ আমার সন্তানকে নিয়ে আবার কি ঘুরতে যাওয়ার কথা ছিল, এইটাও তো একটা বড় সন্দেহ। এই একটা এবং এইরকম 50টা সন্দেহের তালিকা করে দিছি আমি, পিবিআই এসপি রে দিছি, আইও রে দিছি, বনস্থরে দিছি। দিলে হবে কি, তারা তো ওই আসামিদের প্রতি সদয় অবহিত, মানে তাদের কিভাবে রক্ষা করা যায়। তাই আপনাদের মাধ্যমে আমাদের এই যে পিবিআই যে কর্মকর্তা, এসপি, আইও এবং বনস্থরে এই যে আমার সন্তানের হত্যার ব্যাপারটা যে ধামাচাপা দিয়া একটা অ্যাক্সিডেন্ট মামলা হিসাবে চার্জশিট দিছে, এই জন্য আজকে সেটার উপরে প্রতিবাদ জানানোর জন্যই আপনাদের সম্মুখীনে আমি আসছি এবং আপনাদেরকে এত কষ্ট করে এই করোনা ভাইরাসের বিরুদ্ধে আসছেন। এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ যে আমার যে কথাগুলো, এই কথাগুলো আপনাদের মাধ্যমে দেশ জানবে, জাতি জানবে, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা জানলে এই আইনত বিচার হওয়ার কথা। দেশে সত্য ঘটনাকে চাপা দিয়া, যে আইও তদন্ত করছে সত্য ঘটনাকে চাপা দিয়া যদি সে একটা অ্যাক্সিডেন্ট মামলা করে, অ্যাক্সিডেন্ট দেয়, তাকে তার বিচার হওয়ার উচিত না, সে প্রাপ্ত না। 2 থানা পুলিশ যেই লাইনে কাজটা করছে ঠিক সেম কাজটা আমাদের পিবিআই আইও মহোদয় সেদিকেও প্রভাব দিচ্ছে। তার কারণ তার 2টা লোক হইলে এখানে আমার রাকিবের হত্যার সাথে মেন বড় বড় যারা এডিশনাল সিক্রেটারি ছিলেন তাদের বললাম। এই যে জিনিসগুলো এটা আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে প্রকাশিত এবং সত্য ঘটনাকে, এই সত্য ঘটনাকে যেভাবে চাপা দিল, একটা স্কুল পড়ুয়া সন্তানকে এভাবে মেরে ফেললো, তার জন্য তাদের বিচার হবে না। আমরা গরিব বলে আমি অবহেলিত, আমরা কি ভোটের অধিকার নাই যে তারা সচিবের বয়স, উনার তো একটা ভোট নাকি উনি 10টা দেয়, উনি সচিবের দিকে নাকি 10টা ভোট দেয় না একটা দেয়। তো উনি যদি একটা দেয়, ওনার যেমন অধিকার আমারও তো এই বাংলাদেশে একই রকম অধিকার, আমি কেন আমার অধিকার থেকে বঞ্চিত হবে? এবং তারা ক্ষমতার বলে এত এত ক্ষমতা, এত অপশক্তি, অলৌকিক শক্তি ব্যবহার করে পরতে পরতে জায়গায় জায়গায় পরতে রাকিবের হত্যার জায়গাগুলো মুছে দিয়ে অ্যাক্সিডেন্ট মামলা হিসাবে তারা চার্জশিট দিয়েছে। এই জন্য পিবিআইর প্রতি আমার এই অনাস্থা, দেশে অনাস্থাটা পিবিআইর উপরে এই কারণে দিতে চাচ্ছি যে তারা কোন ন্যায় নীতি ভাবে কাজ করে না। সারা বাংলাদেশে, আমি তো আবারও বলবো, সারা বাংলাদেশে বিচার বিভাগ থেকে সবাই বলে যে এই বছর 2020 সালের আমার যতটুকু জানার মতে 2020 সালে পুলিশের যতগুলো কনফারেন্স হয়েছে সেখানে কিন্তু পুলিশ কর্মকর্তারা যদি কেউ এখানে থাকে হয়তো জানবেন, আপনারা জানার কথা, আপনারা তো বড় বড় অনুষ্ঠানে যান, সবাই কিন্তু পিবিআই মানে কর্মকাণ্ড তাদের তদন্তকে 1 নম্বর হিসাবে ঘোষণা করছে। কিন্তু সেই 1 নম্বরটা আমার মামলার ব্যাপারে কেন হইল না? কি কারণ হইল না? মানে কি এমন অপশক্তির কারণে হইল না? এই জন্য আপনাদের মাধ্যমে আমি আমার ইরফান খান রাকিবের হত্যার যাতে বিচার পাই, এই জন্য আমার সাংবাদিক ভাইয়ের কাছে আমার আকুল আবেদন, আমার যদি কথার ভিতরে কোনো ভুল ত্রুটি থাকে অসহায় পরিবার হিসেবে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিব। আর আপনারা যারা কষ্ট করে আসছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রাকিবের হত্যার বিচারের জন্য আপনারা আমার পাশে থাকবেন, এই প্রত্যাশা থাকবে আপনাদের কাছে। এবং আমি আল্লাহ তাআলার কাছে বলবো, মহান প্রভুর কাছে, আল্লাহ আজকে যারা আসছে বা যারা আসতে পারে নাই তারাও আমার পাশে থাকবে এবং তারাও আমার রাকিবের হত্যার বিচারের জন্য এগিয়ে আসবে, এই প্রত্যাশা রেখে আজকে আপনাদের মূল্যবান সময়গুলো আমি এই শেষ করে মানে নষ্ট করলাম। আপনাদের আরো কোনো কাজ থাকতে পারে এই বলে আমি আজকে বক্তব্য শেষ করে, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করেন, আমি ইনশাআল্লাহ আশা করব উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। এখন আপনি আবারও পিবিআই কে কোনো তদন্তের জন্য বলবেন নাকি পুলিশের বিশেষায়িত কোনো বাহিনী অন্য কোনো বাহিনীর করবো? কারণ হচ্ছে কি পিবিআই তো আমারটা করবে না, কারণ পিবিআই কে আমরা রিপোর্ট দিয়ে ফেলছে, মিথ্যা রিপোর্ট দিছে। এই জন্য আমি বলবো যে আমার এই সত্যি অর্থে সত্যি তদন্ত সাপেক্ষে যারা এই মিথ্যা রিপোর্ট দিছে অন্য বাহিনী, এই জন্য তদন্ত চাচ্ছি, যাতে এটা সঠিক তদন্ত হইলে, সঠিক একটা তদন্ত মানে কি
আমি একটাই জানি যে একটা জিনিস আমার সবচেয়ে বড় কথা যে এইটা আমাদের পুলিশ কর্মকর্তা যারা আছেন প্রশাসনে তাদের একটু সুদৃষ্টি মানে সুদৃষ্টি যদি দেয় যে আসলে এটাকে একটু দেখে যে এইটাকে দেখেন যে আসলে রহস্যটাকে এখান থেকে বের করে তাইলে কিন্তু হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। বলেন মানে শুধু তাদের দৃষ্টি, যেমন আমার মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিকোণ থেকে তার কোনো একটা সংস্থার থেকে বলে যে এই মামলাটা একটু দেখে হয়ে যায়, যদি স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো নির্দেশনা থাকে হয়ে যায়, হোম সেক্রেটারি যদি একটা নির্দেশনা থাকে হয়ে যায়, যদি আইজিপি মহোদয় মনে করে যে এটা সুষ্ঠু, উনি যদি একটু নির্দেশনা দেন এই মামলাটা নিয়ে এত কিছু হইলো এরভাবে এত রাস্তায় রাস্তায় কাঁদতেছে এত করতে তাই হয়ে যায় এইরকম। না আমি বলছি যে আপনি প্রথমে শিল্পাঞ্চল থানাকে কি করছেন অভিযোগ দিয়েছিলেন, ওখানে যখন পেলেন না তখন হাফিজ দিয়েছেন, এরপরে আপনি আপনার বক্তব্য বুঝতে পারছি। বিষয়টা হলো উনি যখন মামলার শাস্তি মানে অভিযোগ করতে যায় ওই সময় ওনার যে মামলাটা ওনার যে লেখা মামলা ওই মামলাটাকে বাদ দিয়ে চার্জশিটটাই পরিবর্তন করে ফেলে, ওই কারণে ওনার যে অভিযোগটা হত্যাকাণ্ডটা করছে ওইখান থেকে পুলিশ সরাসরি থানা থেকে তারপরে আপনার সিবিআই গেল, এখন আপনি পুলিশের মানে এমনি পুলিশকে দায়িত্ব দিচ্ছেন না পুলিশের বিশেষায়িত কোনো বাহিনীকে আপনি দায়িত্ব দিবেন এমন? হ্যাঁ দেবো হ্যাঁ, আমরা অন্য কোনো সংস্থার কাছে আমরা হস্তান্তর করবো সুষ্ঠু ন্যায় বিচারের আসার জন্য, ন্যায় বিচার যাতে পাই। আদালতের মাধ্যমে আমি নারাজি দিছি যে এইটা আমার যে মানে ই করছে মানে চার্জশিট দিচ্ছে এই জন্য আমি নারাজি আমরা মঞ্জুর করছি। এটা এখন যে কোনো একটা সংস্থার কাছে আমরা হস্তান্তর করবো আদালতের মাধ্যমে, এটা অলরেডি আমি করে দিই। এই জন্য আপনাদেরকে আর কোনো প্রশ্ন আছে কিনা ভাইয়া? যদি বলতে চান জানার ইচ্ছা থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। তাহলে আজকে আমরা সংবাদ সম্মেলন এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। আপনি